মস্ত একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিগত ৩০-৩৫ বছরের একটা ডামাডোলের সুযোগ নিয়ে একদল বোদ্ধা রঙ্গমঞ্চে অবতীর্ণ হয়েছেন। পূর্ব ইউরোপের ঘটনাবলী থেকে এটা নাকি প্রমাণিত, সমাজতন্ত্রের বিশ্বজোড়া পরীক্ষা ব্যর্থ। এখন থেকে তাই সমাজতান্ত্রিক আদর্শকে আগাগোড়া পরিশোধন করে নিয়ে ধনতন্ত্রের কাছাকাছি একটা প্রাঙ্গণে পৌঁছে দিতে হবে। অর্থাৎ কিনা যারা মার্ক্সীয় দর্শনের মূল প্রজ্ঞাটিকে বরবাদ করতে চাইছেন, মার্ক্সীয় দান্দিক বস্তুবাদ আমাদের মানব ইতিহাসের প্রবাহমালার একটা বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ পরিবেশন করেছে। ধাপে ধাপে মানব সভ্যতা এগোয়, বিবর্তনের মধ্যে দিয়ে এগোয়, বিপ্লবের মধ্যে দিয়েও। আদিম গুহাবাসী মানুষেরা ক্রমশ অরণ্যচারী রূপে আত্মপ্রকাশ করলেন। কৃষিকর্মের কুশলতায় একটু একটু করে রপ্ত হলেন। কিছু কিছু ব্যক্তি জমির অধিগ্রহণে সফলতা পেলেন। ভূমিখণ্ডগুলিকে তারা অপর শ্রেণীর মানুষদের শ্রমজীবী হিসেবে নিয়োগ করলেন। দাসত্ব প্রথা পেরিয়ে সেই মুহূর্ত থেকে সামন্ততন্ত্রের উদ্ভব। সময় এগিয়ে যায়। সামন্ততন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে কৃষি উৎপাদনের বৃদ্ধি ঘটে। মানুষ সঞ্চয়ের বাস্তবে পৌঁছায়। সঞ্চয় থেকে বিনিয়োগ থেকে যন্ত্রপাতির ব্যবহারে উত্তীর্ণ হওয়া। এভাবেই মূলধনের রহস্য ও সম্ভাব্যতাকে সঙ্গী করে মানুষের ধনতন্ত্রে উত্তরণ। ধনতন্ত্র একদিকে যেমন মূলধনের ব্যাপ্তি ও প্রসারের চাবিকাঠি মানুষের হাতে সমর্পণ করে, পাশাপাশি কলকারখানায় আবিষ্কার ও ব্যবহারের মধ্য দিয়ে কর্মজীবী মানবগোষ্ঠীর শোষণেরও সুযোগ করে। ধনতন্ত্র কোনো কোনো দেশে অপ্রতিরোধ্য গতিতে সাফল্যের শীর্ষবিন্দুতে পৌঁছায়। বিজ্ঞান ও প্রযুক্তির এই ক্রমবর্ধমান ব্যবহার এক দেশের গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। ধনতান্ত্রিক সংহতি, সেই সঙ্গে শ্রমজীবী মানুষের ওপর শোষণ, পীড়ন, অত্যাচারের একটা ধারাবাহিক কাহিনী। শোষণের পরিমাপ একটা বিশেষ মাত্রা ছাড়িয়ে গেলে এই যূথবদ্ধ শ্রমজীবী শ্রেণী রুখে দাঁড়ান, বিদ্রোহ ঘোষণা করেন। পাশাপাশি অন্য একটা আপাত অবিশ্বাস্য ঘটনাক্রম, মূলধনের প্রয়োগ যত বাড়ে মুনাফাও গোড়ার দিকে বৃদ্ধি পায়। কিন্তু মুহূর্ত যখন আসে নানা কারণে, যেমন চাহিদা থমকে যাওয়া, একচেটে পুঁজির বিন্যাসে ভারসাম্যের কারণে, আর্থিক মন্দা, মুনাফার হার দ্রুত অবনমিত হয়, সংঘবদ্ধ শ্রমিক শ্রেণীর সঙ্গে প্রত্যক্ষ সংঘর্ষ হয়, ধনতান্ত্রিক ব্যবস্থা দীর্ণ হয়, মুখ থুবড়ে পড়ে। নয়তো মুনাফার হারের সঙ্গে দ্রুত এই অবমূল্যায়নের কারণ পুঁজিবাদীরা তাদের শোষণবৃত্তি থেকে স্বতই সরে আসতে বাধ্য হন। পরবর্তী বিকল্প ব্যবস্থা হিসাবে সমাজতন্ত্র তার সর্বব্যাপী প্রাধান্য বিস্তার করে শ্রমজীবী মানুষের একচ্ছত্র নেতৃত্বে এই পর্যায়ে যে সমাজ ব্যবস্থার কল্পনা মার্ক্স করেছিলেন, সেখানে শোষণ অনুপস্থিত। সমগ্র উৎপাদনে শ্রমজীবী মানুষের সমান অধিকার, শ্রেণীবিভেদ অবসিত, হিংসা এবং পরশ্রী কাতরতা থেকে প্রেম ও ভালোবাসায় উত্তরণ। যেখানে বিদ্বেষ ও বিদ্বেষজনিত হানাহানির সম্ভাবনা নেই, সেখানে রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনও আস্তে আস্তে অবলুপ্ত হয়। সমাজতন্ত্র অতএব মানব সমাজকে এমন এক পারিজাত ভূমিতে পৌঁছে দেয়, যেখানে উৎপাদন চাহিদার তুলনায় পর্যাপ্ত, পরিবেশ ভালোবাসায় ঠাসা, আকাশ থেকে আনন্দ যেন বিচ্ছুরিত হয়ে পড়ছে।
এটাই মার্ক্সীয় ব্যাখ্যায় মানব সমাজের পরম উত্তরণ। এমন নয় যে এই মার্ক্সীয় এই কী বলবো প্রজ্ঞা প্রবাহে কোনো উচ্চাবচতা নেই। সাময়িক স্থলন অনুপস্থিত কিংবা আকস্মিক কোনো ঘটনা সম্পাতের সম্ভাবনাও অকল্পনীয়। মার্ক্স মস্ত দার্শনিক ছিলেন, কিন্তু কাণ্ডজ্ঞান বর্জিত তো ছিলেন না। তিনি জানতেন ইতিহাসের বিবর্তনের মাঝে মাঝে দুর্ঘটনা হয়, কিংবা কোথাও প্রগতির পথে একটা হঠাৎ বাধার সৃষ্টি হয়। তবে এই দুর্ঘটনা বা বাধাগুলি ইতিহাসের কোনো সারাৎসার নয়। বাধা পেরিয়ে দুর্ঘটনাকে সামলে নিয়ে মানব সমাজ তার ইতিহাস নির্দিষ্ট, সমাজ বিজ্ঞান নির্দিষ্ট পরিণামের দিকে এগোয়। স্বীকার করছি, যারা মার্ক্সীয় দর্শনের ভেতরে ঢুকে সম্যক জ্ঞান নিয়েছেন তাদের কাছে এর আগে বলা এই গৌরচন্দ্রিকাটির আদৌ কোনো প্রয়োজন নেই। কিন্তু এর মধ্যে একটা মুশকিল বেঁধেছে। এই গত 30-35 বছরের একটা ঘটনাক্রম, পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের হঠাৎ ধসে পড়া, সোভিয়েত রাষ্ট্রের ভেঙে টুকরো হওয়া, বা নিকটবর্তী একটা অন্যান্য দেশগুলির প্রতিবিপ্লবের কুচকাওয়াজ, মার্কিন যুক্তরাষ্ট্রের অচিরে পৃথিবীর একমাত্র মহাশক্তি হিসেবে সগর্ব সফলতা, সমস্ত কিছু মিলিয়ে একটা মস্ত ধোঁকার টাটির জন্মগ্রহণ। এই অবস্থায় অনভিপ্রেত নানা বিভ্রান্তি ইতিউতি পরিব্যাপ্ত। এমনকি এতদিন সমাজতন্ত্রের স্বপ্নে একনিষ্ঠ আবিষ্ট ছিলেন এমন মানুষজনের মধ্যেও মানসিক একটা অবসাদ লক্ষ্য করা যাচ্ছে। এই বিভ্রান্তির পুরো সুযোগ ধনতন্ত্রের তল্পি বাহকরা কিন্তু নিচ্ছেন। ষড়যন্ত্র ও চক্রান্তের ঋতু গোটা পৃথিবী জুড়ে নেমে আসছে। চক্রান্তকারীরা সমাজতান্ত্রিক শিবিরেও কিন্তু প্রবেশ করছে। এমনকি বলতে লজ্জা হয়, লজ্জাটা বোধ কাজ করছে যে কোনো অন্ধকার সুড়ঙ্গ দিয়ে তারা বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে কৌশলের জাল বিছোতে তৎপর, ইতিমধ্যে খানিকটা কৃতকার্যেও বটে। মূল সমস্যাটি আসলে বিজ্ঞান ও বিজ্ঞানের প্রয়োগ তথা পদ্ধতি নিয়ে। পৃথিবীর ইতিহাসে এমনটা কখনো দেখা যায়নি যে কোনো বিজ্ঞান নব আবিষ্কৃত তত্ত্ব থেকে পিছিয়ে গেছে এমন এক সনাতন তত্ত্বে যা নতুন আরাধ্য সত্যকে প্রত্যাখ্যান করে। বিজ্ঞানের প্রগতি কাহিনী সম্পূর্ণ অন্য কথা বলে। পুরনো আবিষ্কারের উপর নতুন আবিষ্কারের একটা প্রলেপ লাগে। পুরনো সত্য পরিশোধিত, পরিবর্ধিত এবং কোনো কোনো ক্ষেত্রে রূপান্তরিতও হয়। কিন্তু কখনোই দেখা যায়নি যে বিজ্ঞান পিছিয়ে গেছে, নতুন আবিষ্কারকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই অবাস্তব বিবেচনা করে পুরনো সত্যে প্রত্যাবর্তন করেছে। একটি অতি সরল উদাহরণ থেকে এই বক্তব্যের সমর্থন মিলবে। ধরা যাক গ্যালিলিওর কোনো শিষ্য গুরুর কাছে অধীত কোপার্নিকাস জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে একটা গাণিতিক সমস্যার সমাধান খুঁজছেন। কিন্তু অন্যমনস্কতা হেতুই হোক কিংবা অন্য কোনো কারণে গাণিতিক সূত্র প্রয়োগে কিংবা এই গণিতের এক ধাপ থেকে অন্য ধাপে উত্তীর্ণ হতে গিয়ে ভুল করে বসলেন। সুতরাং যে সিদ্ধান্তে তিনি পৌঁছলেন তা কোপার্নিকাসের নির্দেশিত সংজ্ঞায় মিলছে না। তা বলে কি তিনি কিংবা তার সমসাময়িক বিদ্বজ্জন এই সিদ্ধান্তে উপনীত হবেন কোপার্নিকাস জ্যোতির্বিজ্ঞান কোপার্নিকাসের জ্যোতির্বিজ্ঞান ভ্রান্ত, গ্যালিলিও ভ্রান্ত, তাদের ফিরতে হবে টলেমীয় বিজ্ঞানের পশ্চাৎদ্বারে? সমাজতন্ত্রের যে তথাকথিত সংকটে আপাতত 7 সমুদ্র 13 নদী উথাল পাতাল, তারও রহস্যের সার কথা এ ধরনের ভ্রান্তিবিলাসে। মার্ক্সীয় দর্শনের বৈজ্ঞানিক ভিত্তি খসে পড়েনি। যা হয়েছে তা সেই দর্শনের ভুল প্রয়োগ, ভুল আচরণ তথা পদ্ধতির উপর নির্ভর করে বিচ্যুত বিপদগামিতা।
বছরের অতুলনীয় সাফল্যের পর লেনিন সংসাধিত সোভিয়েত বিপ্লব যে কক্ষচ্যুত হলো তার কারণ বিপ্লবে এই মার্ক্সীয় বিজ্ঞানের অপপ্রয়োগ। যে কথাগুলি খোলাখুলি আরও আলোচনা করা প্রয়োজন তাদের মুখোমুখি হওয়ার সাহস আমরা যেন হারিয়ে ফেলেছি। মার্ক্সীয় দর্শনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে লেনিন আলাদা করে 3টি মহাসত্য উচ্চারণ করেছিলেন। 1. শ্রমজীবী মানুষের রাজনৈতিক সংগঠন। 2 না, একের মধ্যেই বলি, শ্রমজীবী মানুষের রাজনৈতিক সংগঠন কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্রের পর্যায়ে নায়কত্ব দেবে। এবার 2 বলা যাক যে এই সংগঠনের তন্ত্রীতে শিরায় গণতান্ত্রিক কেন্দ্রিকতার একটা বীজ মন্ত্র সর্বদা রোপিত থাকবে। এবং 3, পার্টির সর্বস্তরে যে কোনো বিষয়ে মুক্ত আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আলোচনার শেষে সংখ্যাধিক্যের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে। স্ট্যালিনের মৃত্যুর পর তিনি 30-35 বছর ধরে সোভিয়েত পার্টিতে একটা অবক্ষয় দানা বাঁধছিল। তার প্রধান কারণ গণতান্ত্রিক কেন্দ্রিকতাকে উপেক্ষা। শ্রমজীবী মানুষের রাজনৈতিক সংগঠন কমিউনিস্ট পার্টি, কিন্তু এই সংগঠনের সঙ্গে স্বয়ং শ্রমিক শ্রেণীর যোগাযোগ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছিল। সাধারণ মানুষজন কী ভাবছেন, কী চাইছেন, কী তাদের স্বভাব অভিযোগ, তাদের স্বপ্নবিলাস কোন আকাশে ভেসে বেড়াচ্ছে, পার্টি নেতৃত্বের তার কোনো কিছুর সঙ্গেই যোগাযোগ ছিল না। গণতান্ত্রিক কেন্দ্রিকতা নেহাতিক কেন্দ্রিকতায় পর্যবসিত হয়েছিল। গণতন্ত্রের প্রসঙ্গ যেন আদৌ প্রাসঙ্গিক নয়। তাই গণতান্ত্রিক কেন্দ্রিকতার কাঠামোকে ব্যবহার করে উপর থেকে একটা সোপান বেয়ে বেয়ে নিচে নির্দেশাবলী ও সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হতো। কিন্তু নিচে থেকে সোপানের পর সোপান অতিক্রম করে সাধারণ শ্রমজীবী মানুষজনের আকাঙ্ক্ষা, আকুতি, ইচ্ছা, বাসনার যে মর্মবাণী নেতৃত্বের স্তরে কিন্তু তা পৌঁছতো না। এই স্থলনের পরিণামে সাধারণ মানুষের চাহিদার সঙ্গে রাষ্ট্র নির্দেশিত উৎপাদনের ঘোর আড়াআড়ি দেখা দিতে বাধ্য হলো। তেমনটাই ঘটেছিল সোভিয়েত রাষ্ট্রে। দেশের মানুষের মর্মবেদনা ওপরের মহলে পৌঁছতো না, অথচ রাজনৈতিক সংগঠনটি কমিউনিস্ট পার্টি, শ্রমজীবী মানুষের পার্টি। শ্রমজীবী মানুষের ইচ্ছা অভিযোগের ধ্বনি প্রতিধ্বনি অর্ধপথে থেমে থেমে যাচ্ছে। এখনও হয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা নীতি প্রয়োগে পছন্দ ধরার ফলে এই নেতৃস্থানীয় কমরেডদের চোখ রাঙানি মুখ বুজে সহ্য করতে হয়েছে এই লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক শ্রেণীর প্রকৃত প্রতিনিধিদের। এই বিপথ চালনার ফলে পরিকল্পিত অর্থব্যবস্থার ঘুণ ধরেছে। প্রতি পদে অঙ্কের গরমিল। একদিকে এমন জিনিসের অঢেল যোগান যাদের কোনো চাহিদা নেই, অন্যদিকে যে জিনিসের একটা উদগ্র চাহিদা তাদের যোগান নেই। তবু দীর্ঘদিন ধরে পার্টি সম্বন্ধে সাধারণ মানুষের শ্রদ্ধা ও সেই সঙ্গে পার্টির প্রতি আস্থাও অটুট থেকেছে, হাজার অসন্তোষের মধ্যেও অটুট থেকেছে। সহ্যের একটা প্রত্যন্ত রেখায় পৌঁছানো না পর্যন্ত মেনে নেওয়ার পালা ফুরোয়নি। তবে সহ্যের মাত্রা পেরিয়ে গেলে যখন কোথাও কোথাও বিক্ষোভ দেখা গেছে, সেই বিক্ষোভের চরিত্র এলোমেলো, সংগঠিত থেকে অসংগঠিত থেকে গেছে। আজ যদি সাইবেরিয়ার কোনো প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাথা চাড়া দেয়, কিন্তু সেইটা কিন্তু আবার অন্য কোথাও দেখা দেয়নি। আবার পরের কোনো মুহূর্তে যদি লেনিনগ্রাদ, নিজনিন ভগরোডে বিক্ষোভ বিস্ফোরণের রূপ নিয়েছে, ততক্ষণে সাইবেরিয়ার অশান্তি কিন্তু নির্বাপিত। সাধারণ মানুষের মানসিকতার বিবর্তন সব ক্ষেত্রে কিন্তু সমান নয়। তাই প্রতিবাদের ঋতুও ছড়িয়ে ছিটিয়ে নিজেকে প্রকাশ করেছে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়। পার্টি সংগঠনে একবার চিড় ধরলে তার পরিণাম অনেক দূর ব্যাপ্ত না হয়ে পারে না।
গণতান্ত্রিক কেন্দ্রিকতা তার ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। এই অবস্থায় অনেক ধরনের অসংলগ্নতা, অস্থিরতা, যার পরবর্তী পর্বে সংগঠনের মধ্যে নানাভাবে দুর্নীতি অনুপ্রবেশ করেছে, রাজনৈতিক সংগঠনে এই চাটুকারিতা বা খামখেয়ালি সেঁধিয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় তার প্রতিভাসও পড়েছে। অর্থাৎ সর্বব্যাপী পচনের পালা শুরু হয়ে গেছে। আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, কোন জাদুমন্ত্রে সোভিয়েত পার্টির সর্বোচ্চ নেতৃত্ব মিখাইল গর্বাভ্যাচ বা বরিস ইয়েলৎসিনের মতো ব্যক্তিরা উত্তীর্ণ হতে পেরেছিলেন? পরবর্তী অধ্যায়ে তো দেখা গেল এদের সমাজতন্ত্রের ন্যূনতম আনুগত্য নেই। যে কোনো ছলে এরা মার্কিন শক্তির কাছে দাসখত লিখে দিয়ে সদা প্রস্তুত, যথাসময়ে তা লিখেও দিয়েছিলেন। এই গর্বাচভ নিজে সোভিয়েত পার্টির সম্পাদক, সাধারণ সম্পাদক। এই হিসেবেই তিনি সরকারি আদেশ বলে সোভিয়েত দেশে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করলেন। আর ইয়েলৎসিন তো সর্বগুণের আধার, উৎকোচ দিয়েছেন, উৎকোচ নিয়েওছেন। কতিপয় জলদস্যু ও চোরা কারবারিদের একটা মধ্যবর্তীতায় রাষ্ট্রীয় শিল্প সংস্থাগুলি খোলামকুচির মতো বেছে দিয়েছেন সরকারি ব্যাংক, সরকারি খামার, সরকারি অট্টালিকা, বিদেশি মুদ্রার লেনদেন নিয়ে তার কোনো আত্মীয় পরিজন অসাধুতায় লিপ্ত হয়েছেন, সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছেন, ন্যায্য প্রাপ্ত থেকে শ্রমজীবী মানুষদের বছরের পর বছর বঞ্চনা করে গেছেন, নির্বাচনে অজস্র অসাধুতার আশ্রয়ও নিয়েছেন। সোভিয়েতের নেতৃত্বে রাজনৈতিক পরিকাঠামোর যে বিন্যাস তৈরি করেছিলেন, তার প্রভাব পূর্ব ইউরোপের অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির ওপরে পড়া কিন্তু অবশ্যম্ভাবী ছিল। এসব দেশে এই কর্তব্য ব্যক্তিরা শুধু যে সোভিয়েত ধাঁচেই গণতান্ত্রিক কেন্দ্রিকতায় দুরস্ত হয়েছিলেন তাই নয়, সোভিয়েত যে নেতৃকুল তাদের কাছে তারা প্রতিরক্ষা ও অর্থব্যবস্থার স্বাস্থ্য রক্ষার জন্য বহুভাবেই ঋণী ছিলেন। সুতরাং মস্কো থেকে যে সর্বনেশে রাজনৈতিক পট পরিবর্তনের অধ্যায় শুরু, তা অতি দ্রুত পূর্ব ইউরোপের অন্যান্য সর্বত্রও ছড়িয়ে পড়ল। মঙ্গোলীয় সাধারণতন্ত্রও এই একইভাবে অস্থিরতার শিকার হলো। সব মিলিয়ে যে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের শক্তি ও তা থেকে আহুত প্রেরণা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার গরিব দেশগুলির ভরসাস্থল ছিল, তা মরীচিকার মতো মিলিয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র যে দুঃসমন সাম্রাজ্যের ভয়ে দশকের পর দশক জুড়ে আতঙ্কে নীল হয়েছিল, তার পর্ব চুকল। সেই সঙ্গে ঠান্ডা যুদ্ধের শেষ এবং মার্কিনদের পৃথিবীর বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ। যেটা ঘোর অনুশোচনার বিষয়, পূর্ব ইউরোপের গোটা সমাজতান্ত্রিক ব্যবস্থা মুখোমুখি যুদ্ধে মার্কিনদের কাছে পরাভূত হয়নি। তারা ধসে পড়েছে তাদের নেতৃবর্গের কাপুরুষতা ও বিশ্বাসঘাতকতার কারণে। যদি পশ্চিমী দুনিয়াকে কোনো বিশেষ ব্যাপারে দায়ী করতে হয়, তাহলে দূরদর্শন ও অন্যান্য প্রচার মাধ্যমের সাহায্যে তাদের এই অহরাত্র অবিশ্রান্ত চকচকে ঝকঝকে স্বপ্নের মায়াচ্ছন্নতা মোদির পাশ্চাত্য জীবনযাত্রার রূপকথা, তার বর্ণনার এই বিরামহীন আক্রমণ, এই উপগ্রহভিত্তিক প্রচারের পূর্ণ সুযোগ গ্রহণ করে, যার ফলে সমাজতান্ত্রিক দেশের মানুষজনের চোখ ধাঁধিয়ে যায়, মন মাতিয়ে দেয়, নিজেদের রাষ্ট্র ব্যবস্থার মাহাত্ম্য সম্পর্কে হীনস্মন্যতা জাগ্রত হয়, যার পরিণামে নেতৃবৃন্দের এই পদস্থলনে জনগণেরও যেন একটা মুখ যৌন সম্মতই ছিল। অবশ্য সঙ্গে সঙ্গে এটাও যোগ করতে হয় যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলিতে মার্ক্সীয় দর্শন ও অনুভাবনা নিয়ে সর্বস্তরে চেতনা সঞ্চারের ক্ষেত্রে পার্টি ও প্রশাসনের ভাবনার প্রয়োগে বিরাট ফাঁকি যে ছিল, তা না মেনে কিন্তু কোনো উপায় নেই।
এখানেই উপলব্ধি ও অভিজ্ঞানের বিশ্লেষণে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। যারা পূর্ব ইউরোপের দৃষ্টান্ত তুলে ধরে পৃথিবীর অন্য সর্বত্র সখেদে বলতে হচ্ছে, এমনকি আমাদের দেশে পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে পশ্চিমী গণতন্ত্রের ধাঁচে গড়ে তুলতে চান, মার্ক্সীয় আদর্শকে ধনতান্ত্রিক মতিচ্ছন্নতার একটা যূপকাষ্ঠে বলি দিতে চান, তাদের বোধশক্তিতে আশঙ্কা হয় গোড়াতেই গলদ। সোভিয়েত দেশে এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্র ধ্বংস হয়েছে মার্ক্সীয় প্রজ্ঞার প্রতি একনিষ্ঠতার জন্য নয়, মার্ক্সীয় আদর্শ প্রয়োগে গোঁড়ামি অনড় ছিল বলেও নয়। ওসব দেশে সমাজতন্ত্রের পতন ঘটেছে তাদের নেতা সম্প্রদায়, সমাজতান্ত্রিক প্রজ্ঞা, সমাজতান্ত্রিক সংগঠনের প্রয়োগ পদ্ধতি এবং সমাজতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে পশ্চিমী গণতন্ত্রের হাতছানিতে বিমোহিত হয়েছেন বলে। তারা মার্ক্সীয় আদর্শের প্রতি বিশ্বাস হারিয়ে সমাজতন্ত্রের পায়ে কুড়ুল মেরেছেন। কমিউনিস্ট পার্টির প্রতি এই নাম কাওয়াস্তে একটা বশ্যতা সত্ত্বেও সেই পার্টির এবং গোটা সমাজতান্ত্রিক আন্দোলনের সর্বনাশ কী সমারোহ সহকারে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি নিয়েছেন। যা পরম শোকের কথা, সেই প্রস্তুতি সফল হয়েছে, অন্তত আপাতত সফল হয়েছে। কমিউনিস্ট আন্দোলনের মধ্যে হঠাৎ যে গণতন্ত্র প্রেমিকদের উত্থান ঘটেছে, তাদের উপলব্ধি ও বিবেচনায় একটা আকাট বিভ্রম দানা বেঁধে আছে। তারা নিজেরা ভুল বুঝেছেন, আন্দোলনকে ভুল পথে চালনা করতে চাইছেন। সোভিয়েত এবং পূর্ব ইউরোপের সমভাবাপন্ন সামাজিক রাজনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার কারণ পুনরুক্তি করছি, ইচ্ছা করেই বলছি। মানধাতা আদর্শের প্রতি অন্ধ অনুরাগের জন্য নয়, সেই আদর্শের প্রতি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আস্থা হারিয়েছেন বলে। হঠাৎ একটু অন্য প্রসঙ্গের যুক্তিযুক্ততা এখানে অস্বীকার করা সম্ভব নয়। আদর্শের প্রতি বিশ্বাস স্থলিত হলে অনেক ধরনের উপসর্গ দেখা দেয়। যারা সমাজতন্ত্রকে ছেঁটে ফেলে পশ্চিমী কায়দায় এই বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখছেন, তারা অবশ্য ইতিহাসকে এই প্রতি পথে গলা ধাক্কা দিয়ে নিয়ে যেতে আগ্রহী। একটু আগে যা বলা হয়েছে, এই প্রয়াস বিজ্ঞানকে বেপরোয়া প্রত্যাখ্যান করার ভূমিকা মাত্র। আদর্শ সম্পর্কে হীনমন্যতাই এই অন্যচারিতার একক কারণ নয়, তার সঙ্গে যোগ হয়েছে অপ্রচ্ছন্ন সুবিধাবাদের ঝোঁক। যারা এতদিন সমাজতান্ত্রিক শিবিরে অন্তর্ভুক্ত ছিলেন, তাদের মধ্যে সামান্য কয়েকজন হঠাৎ সুখের পায়রা বনে যেতে ইচ্ছুক। সমাজতন্ত্রের স্বপ্ন বিলাস কল্পনা নয়, সেই স্বপ্নকে সফল করতে গেলে ত্যাগের প্রয়োজন, তন্নিষ্ঠার প্রয়োজন, ভাবনার একটা অবৈকল্য প্রয়োজন, সাধনার পূর্ণ সড়ক বেয়ে এগোতে উল্লিখিত কয়েকজনের বিতরাগ। গণতান্ত্রিক কেন্দ্রিকতার স্বীকৃত বিকৃত শোধরানোর অছিলায় তারা নৈরাজ্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছেন। ন্যূনতম কেন্দ্রিকতার শৃঙ্খলাও যদি এই পরিচালনা ব্যবস্থায় না থাকে, তাহলে তথাকথিত গণতন্ত্র সমাজকে শিবা আর শকুনের আহার্যে পরিণত করতে বাধ্য। আরও একটা কথা না বললেই চলছে না, যারা মার্ক্সীয় আদর্শ এবং তার লেনিন নির্দেশিত প্রয়োগমালা সম্পর্কে অনাস্থা জ্ঞাপন করছেন, তাদের ইতিহাস ভিক্ষা 1990-91 পর কিন্তু আর এগোয়নি। তারা পূর্ব ইউরোপীয় ও মঙ্গোলিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হওয়া সম্পর্কে বিজ্ঞজনের মতো মন্তব্য ছুঁড়েছেন, কিন্তু ওই পূর্ব ইউরোপেই গত 10 বছরের ইতিহাসের প্রতি একটা মনঃসংযোগ করছেন না তারা। কী ঘটছে রুশ দেশে এবং পূর্ব ইউরোপের অন্যত্র গত 10-20-30 বছর ধরে? গণতন্ত্রের নামে একটা হরিল্লুটের নৃত্য, একটা আইন শৃঙ্খলা নৈতিকতার জলাঞ্জলি। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বরিস ইয়েলৎসিন গোটা রুশ দেশকেই দুঃস্বপ্নের একটা বিভীষিকায় পরিণত করেছেন। মার্কিন মুলুক থেকে ঝাঁকে ঝাঁকে কর্মাধ্যক্ষ উপদেষ্টাদের উদয় হয়েছে,
তারা রুশ দেশের একটা সমৃদ্ধ কলকারখানার দখল নিয়েছেন, ব্যাংক এবং বিমা সংস্থাকে কতল করেছেন, রাষ্ট্রায়ত্ত ক্ষেত খামার বেসরকারি মালিকদের কাছে জলের দরে বিক্রি করে দিয়েছেন। সারা দেশ জুড়ে নৈরাজ্য নেমে এসেছে। কিছু কিছু স্বদেশি ও বিদেশি এই ঊর্ধ্বহিতাহিত তস্কর ও সুযোগ সন্ধানী অর্থব্যবস্থাকে কবজা করে বসেছে। কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমজীবী মানুষদের মজুরির হার অর্ধেকেরও কম করে দেওয়া হয়েছে। তাতে কিন্তু কোনো সুরাহা হয়নি, উৎপাদন ক্রমশ অধোগতি। আজ থেকে 20-30 বছর আগে জাতীয় শিল্প উৎপাদন যে জায়গায় ছিল, এখন উৎপাদনের পরিমাণ তার মাত্র 40% বলা যায়। মাসের পর মাস শ্রমজীবী মানুষদের মজুরি বকেয়া রাখা হচ্ছে। স্বভাবতই তাদের কাজ করার উৎসাহ শূন্যে গিয়ে ঠেকেছে। কৃষিক্ষেত্রেও সেই তথৈবচ। সরকারি বিনিয়োগ বন্ধ। কিছু সুবিধাবাদী গোষ্ঠী পুরনো সমবায় ভিত্তিক কর্ষণ বর্গক্ষেত্র হাত করছেন, কিন্তু উৎপাদন বাড়াতে গা করেননি। কারণ যোগান কম হলে চড়া দামে কৃষিপণ্য বিক্রি করে বাড়তি মুনাফা লাভের সুযোগ তাদের তত বেশি। সরকারি কর ব্যবস্থা ভেঙে পড়েছে। সোনা এবং পেট্রোলিয়ামজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা সঞ্চয় হচ্ছে, তার একটা বড় অংশ কালোবাজারিদের অধিনায়কত্বে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দেশের স্বার্থে ব্যয়িত হচ্ছে না। সোভিয়েত শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবার মতো যে একটা গড়িয়ান ঐতিহ্য 70, 80, 90, 100 বছর ধরে স্থাপিত হয়েছিল, তা কিন্তু ধুলায় লুণ্ঠিত। এই ব্যয় সংকোচের তাড়নায় শিক্ষা খাতে যেমন খরচের বহর কমিয়ে আনা হয়েছে, একই সংকটের মুখোমুখি বৃদ্ধাদের পরিচর্যার জন্য বহুখ্যাত সোভিয়েত সমাজ ব্যবস্থা। নামমাত্র মূল্যে সোভিয়েত রাষ্ট্রে কিছুদিন আগে পর্যন্ত শেক্সপিয়ার, পুশকিন, গর্কি, মায়াকভস্কির তাদের গ্রন্থাদি কোটি কোটি সংখ্যায় বিলানো হতো। সেই আয়োজন কিন্তু এখন বন্ধ। দেশের সমগ্র শ্রমজীবী মানুষের প্রায় অর্ধেক কর্মহীন। মহিলাদের ক্ষেত্রেও এই অনুপাত কিন্তু আরও বেশি, প্রায় 80-90%। সুতরাং যেহেতু সরকারের ভাণ্ডার প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে এবং নোট ছাপিয়েও আর কুল পাওয়া যাচ্ছে না, হাসপাতালে, সরকারি দপ্তরে, সৈন্যবাহিনীতে, বাণিজ্যিক কর্মক্ষেত্রে, শিল্পে, খনিতে, কৃষিক্ষেত্রে, সিনেমা, থিয়েটার ইত্যাদি কর্মক্ষেত্রে মাসের পর মাস বেতন, মজুরি বাকি পড়ে থাকছে। ক্রমশ একটা ঘনায়মান বিশৃঙ্খলা। সাধারণ গৃহস্থরা আজকের সংস্থান করতেই ব্যাকুল। আগামীকালের কথা তারা চিন্তা করতে পারছেন না। শহরে, গ্রামে এই অবস্থার একটা সুযোগ নিয়ে সুদখোর, চোরাকারবারি, গুন্ডা, বোম্বেটে সম্প্রদায় নিজেদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে। রুশ দেশের নাগরিকবৃন্দ দেখে শিখছেন, ঠেকে শিখছেন। ভূতপূর্ব সোভিয়েত ব্যবস্থার সঙ্গে বর্তমান এই নৈরাজ্যে তারা তুলনা টানছেন, অনুশোচনায় ধুঁকছেন তারা। কিন্তু আপাতত তাদের সরকার মার্কিনীদের কাছে দাসখত লিখে দিয়েছে। মার্কিনীদের দেওয়া খয়রাতিতেই কোনোক্রমে তারা সেই সরকার দিনাতিপাত করছে। এটা তাই মোটেই আশ্চর্যের ব্যাপার নয় যে 5-6 বছর ধরে পশ্চিমী সাংবাদিকতায় যে রাজনৈতিক সংগঠন সাবেক কমিউনিস্ট পার্টি বলে অভিহিত করা হয়, সেই পার্টি রুশ দেশের এখন বৃহত্তম দল, যে দলে মার্কস, লেনিন, স্তালিনের মতো আনুগত্য অবিচল। অথচ মার্কিন এই প্রাধান্য যতদিন বজায় থাকবে, কমিউনিস্ট পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় প্রবেশ করবার অধিকার দেওয়া হবে না। 1995 সালের রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে গণতান্ত্রিক বহুদলীয় ব্যবস্থা সত্ত্বেও কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের জনসমর্থন স্পষ্টতই ইয়েলৎসিনের চেয়ে অনেক ব্যাপক ছিল। বেতার টেলিভিশন ব্যবহারের অধিকার সর্বতোভাবে ইয়েলৎসিনের কক্ষিগত থাকা সত্ত্বেও একেবারে শেষ মুহূর্তে কী ধরনের চতুরালি, কারচুপি,
উৎকোচ প্রদান, চোখ রাঙানির সাহায্যে কমিউনিস্ট পার্টির নেতাকে নির্বাচনে হারিয়ে দেওয়া হলো, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কয়েক সপ্তাহ আগে রুশ দেশের কিছু চোরাকারবারি মাতব্বর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেওয়া এক সাক্ষাৎকার বর্ণনা করেছেন। মস্কো থেকে সামান্যতম প্রতিবাদও উচ্চারিত হয়নি। মোহমুক্ত রুশ দেশের মানুষ এখন কিন্তু মুক্তির প্রহর গুনছে। পূর্ব ইউরোপের অন্যত্র প্রায় একই রকম পরিস্থিতি। ভুক্তভোগী মানুষজন দেশে দেশে ফের কমিউনিস্ট পার্টির দিকে ঝুঁকছেন। এ সমস্ত দেশে এখন বহুদলীয় ব্যবস্থা। কমিউনিস্ট পার্টির কর্মসূচি সামান্য বদলেছে কৌশলগত কারণে, আদর্শগত কারণে কিন্তু নয়। এমনকি যে পোল্যান্ড দেশে সলিডারিটি আন্দোলনের মারফত সমাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা প্রথম ওড়ানো হয়েছিল, সেখানেও সর্বশেষ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সাবেক কমিউনিস্ট পার্টি ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। একমাত্র চেক দেশ এবং স্লোভাকিয়া বাদ দিলে অন্যান্য রাষ্ট্রেও একই রকম চিত্র। পশ্চিম জার্মানিতে এখনও দুই সনাতন দল, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির প্রাধান্য। পূর্ব জার্মানিতে আগে যেমন ছিল কমিউনিস্ট সংগঠনের প্রায় একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ মঙ্গোলীয় সাধারণ গণতন্ত্রের কথা উল্লেখ করা যায়। মাত্র 3 মাস আগে সেখানে সর্বশেষ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবেক কমিউনিস্ট পার্টি এই গণতান্ত্রিক নির্বাচনে শতকরা 95% আসন লাভ করেছে। যারা আশার ছলনে ক্ষণিক ভুলে থেকেছিলেন, তারা আস্তে আস্তে স্বধর্মে ফিরছেন, সমাজতন্ত্রের ধর্মে। তাই আমাদের আশেপাশে যারা সমাজতান্ত্রিক আদর্শকে ধোলাই মশলাই সাফ করে ধনতন্ত্রের রূপ দিতে পরম উৎসাহে লেগে পড়েছেন, তাদের বলি, শুধু অতীত ইতিহাসের প্রতি দৃষ্টিক্ষেপ করবেন না, অতি সাম্প্রতিক ইতিহাসের কোষ্ঠীপাতরে যাচাই করুন আপনার আদর্শ স্থল উন্মুখতাকে, সেটা কতটা ন্যায়সঙ্গত। আমরা বহুদলীয় ব্যবস্থার প্রচ্ছায় আছি বলে মার্ক্সীয় বিশ্বাস জলাঞ্জলি দিয়ে কেন ধনতন্ত্রকে বরণ করে নেব, এই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর কারো জানা আছে বলে আমার মনে হয় না। অবশ্য গোঁজামিলের কথা আলাদা। আত্মবিশ্বাসকে ও ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে এগোবার ইচ্ছা যাদের শূন্যে গিয়ে ঠেকেছে, তাদের কথাও আলাদা। নাছোড়বান্দা কেউ কেউ চীন দেশে বাজার সমাজবাদ নিয়ে সমকালীন পরীক্ষার সাফল্যের কথা উল্লেখ করবেন। তাদের সবিনয়ে মনে করে দেওয়া কর্তব্য বলে মনে হয় চীনে আজ অবধি কমিউনিস্ট পার্টির অটুট নেতৃত্ব। বাজার সমাজতন্ত্রকে কারো কারো বিবেচনায় সোনার পাথর বাটি বলে মনে হতে পারে। আপাতত সেই বিতর্কের মধ্যে প্রবেশ না করেও এটুকুও অন্তত বলা চলে, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে নীতির ব্যবহারিক সাফল্যের পুরোটাই পার্টির বজ্রকঠিন শৃঙ্খলা থেকেই সঞ্জাত। যারা গণতন্ত্রের ভণিতায় নৈরাজ্য ও শৃঙ্খলাহীনতার উপাসনা করছেন, তারা তাদের অলীক কল্পনাশুদ্ধ আশু সময়ের মধ্যেই মুখ থুবড়ে পড়বেন। ধন্যবাদ।